আওয়ামী লীগের পক্ষে বহু সুশীল ছিলেন, এই পাঁচ আটা সুশীলদেরকে আওয়ামী লীগ তৈরি করেছে। আর দেশে এই যে বিভিন্ন ব্যবস্থার যে ভয়ঙ্কর অবস্থা, এটা করেছে কারা? ওই আওয়ামী লীগের রেখে যাওয়া দলীয়করণের সংস্কৃতি। এবং আওয়ামী লীগ এই ধরনের কাণ্ড কারখানা করে রেখে গিয়েছে যে এরপরে যারা এসেছে তারা আওয়ামী লীগের চেয়ে বেশি করে করছে। এটাই তো স্বাভাবিক। আপনি ভালো কাজ, এটার যে সংখ্যা, এটা বাড়ানো খুব কঠিন, কিন্তু খারাপ কাজের সংখ্যা বাড়ানো খুবই সোজা। আপনি খারাপ কাজ করলেই হবে, যে কোনো খারাপ কাজ আপনি যা খুশি একটা খারাপ করেন, এটা বাড়তে থাকবে। ভালো করতে গেলে কিন্তু আপনাকে রীতিমতো পরিশ্রম করে ভালো কাজ করতে হয়। যে ইউনূসের সময় উনি বেচতে এসেছিলেন, অভিযোগ করেছেন যে দেশ নাকি বেচা হয় ইন্ডিয়ান রুপিতে, কিন্তু উনি বিক্রি করেছেন মার্কিন ডলারে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। ডাক্তার আব্দুল নূর তুষার, প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে হামে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, এই মুহূর্তে আসলে সমস্যাগুলো কোথায়, এবং এই যে হামে শত শত মানুষের মৃত্যু, শিশু মৃত্যু, তার পেছনে যাদের দায় তাদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? সরকার টিকা ক্যাম্পেইন করেছেন, কিন্তু ক্যাম্পেইন করলেই তো কালকেই হামের প্রাদুর্ভাব বন্ধ হবে না। এই ক্যাম্পেইন সাকসেসফুল হলে দেখা যাবে যে 9 মাস থেকে 18 মাস পরে এই হামের প্রাদুর্ভাব কমবে। এটা তো আসলে কি আর বলা যাবে, এটা মানব সৃষ্ট একটি দুর্যোগ। কেননা হামের টিকায় যে অবহেলা করা হয়েছে, হামের টিকার ক্যাম্পেইন করা হয় নাই, যারা টিকা দেয়, যারা টিকা পরিবহন করে তাদেরকে বেতন দেওয়া হয় নাই। এই দায় দায়িত্ব তো কাউকে নিতে হবে, কিন্তু সেই দায় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কাউকে আমরা দেখতে পাচ্ছি না যে তারা আহ মনোযোগী। কিন্তু মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে, সংক্রমণ বাড়ছে, এটি এটির পেছনের কারণ কি? সংক্রমণ বাড়ছে না, সংক্রমণ একই জায়গায় আছে, অর্থাৎ আগের মতোই লোকজন সংক্রমিত হচ্ছে। এর কারণ হচ্ছে হুম। হয় লোকজনের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, অথবা যে টিকা দেওয়া হয়েছিল সেটা কাজ করে নাই। যাদের কারণে ঘটলো তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেই? এবং আমরা দেখলাম যে আদালতের সেটা তো শরণাপন্ন আমরা জানি না। হয়েছে। ইউনূস সরকারের নিয়োজিত ব্যক্তিরা বিভিন্ন জায়গায় বসে আছেন। ইউনূস সরকার যাদেরকে খায় খাতির করে অযোগ্য, মেধাহীন, কিন্তু নিজেদের পছন্দের কারণে নিয়োগ দিয়েছেন, এরকম লোকজন বিভিন্ন জায়গায় বসে আছেন। ইংরেজি না জানে এরকম লোক ইংরেজের দেশে বসে চাকরি করছেন। ভাই মরে গিয়েছে সেজন্য ভাইয়ের রক্তের বিনিময়ে পদ জোগাড় করে লোকজন বিদেশে চাকরি করছেন। এইখানে আহ পতিত বাম ঘরানার বুদ্ধিজীবী সাংবাদিকদেরকে সবক দিচ্ছেন। এইখানে এক ধরনের উগ্রবাদী চেতনার লোক, মানবতাবাদী কবি নজরুলের ইনস্টিটিউটে বসে আছেন। বলে এরকম লোকের কি অভাব আছে নাকি? এবং এদেরকে তো আমরা ছোটবেলা থেকে চিনি। এদের সবাইকে বসিয়ে রাখা হচ্ছে। ইউনূস সরকারের একজন উপদেষ্টা এই সরকারের মন্ত্রী হয়েছেন। ইউনূস সরকারের রেখে যাওয়া শূন্য বিনিয়োগ, প্রায় শূন্য বিনিয়োগ আনতে পারা বিরাট চেয়ারম্যান বসে আছেন। কে নাই? ইউনূস সরকারের প্রিয় লোকেরা এই সরকারেরও প্রিয়, এরকম একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। আর ইউনূস সাহেবের প্রতি যে কিছু লোকের প্রেম, এটা তো একেবারে অমর প্রেম। মানে এই প্রেম হচ্ছে স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যায় চলে, এই টাইপের প্রেম। তো ইউনূসের কোনো অভিযোগের তদন্ত হয়েছে? এই যে ইউনূস সরকার আহ এলএনজি এলএনজি টার্মিনাল তৈরি বা এলএনজি টার্মিনাল নিয়ে এসে বসানোর যে কন্ট্রাক্ট বাতিল করেছিলেন, যে কারণে এখন একটা এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দেশ গ্যাস সংকটে নিপতিত হয়েছে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, কারখানা বন্ধ হচ্ছে, এইসব সিদ্ধান্তের দায় ইউনূস সরকারের নাই? সেগুলো তো ইউনূস সরকারকে কেউ দিচ্ছে না। উল্টা যে এলএনজি টার্মিনালটাতে আগুন ধরেছে সেটার কোম্পানি যে অ্যাক্সেলারেট এনার্জি, সেটা সিইও কে বা সেটার প্রধান কে? সেটার প্রধান পিটার হাস। হুম, হুম। এবং এক না, সময় আপনার মনে আছে কিনা জানি না, আমি এই কথাটা একটু বলতেই চাই। জি। পিএল 480 চুক্তির অধীনে বাংলাদেশে গম আসার কথা ছিল, কিন্তু সেই গম বন্ধ হয়ে গেল, বাংলাদেশের সরকার বিপদে পড়লো। হুম, হুম। সেরকম অ্যাক্সিলারেট এনার্জির সঙ্গে আমাদের চুক্তি, তারা নিরবচ্ছিন্ন গ্যাস দিবেন, তারা যে গ্যাস দিতে পারছেন না, একটা আগুন ধরেছে বলে তারা যে রিডান্ডেন্ট আরেকটা এই ধরনের টার্মিনাল এনে দ্রুততম সময়ের মধ্যে সেখানে স্থাপন করে এটাকে ঠিক না করে তারা যে এটা মেরামত করে চালানোর চেষ্টা করছেন, এগুলা নিয়ে কি কোনো কথা হচ্ছে? কোনো কথা হচ্ছে না। উল্টা দেখবেন যে অ্যাক্সিলারেট আরো কন্ট্রাক্ট পাবে, কারণ আমেরিকার সঙ্গে একটা দাসত্ব চুক্তি করে গিয়েছেন ইউনূস, যে আমাদেরকে আমেরিকান কোম্পানি থেকে গ্যাস কিনতে হবে। এবং এই দাসত্ব চুক্তির আগেই কিন্তু আপনার মনে আছে এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, এই যে বিডার চেয়ারম্যান, হুম, সেই হুম। চেয়ারম্যান সাহেব বিদেশে গিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ড্রিল বেবি ড্রিল। তিনি ওইখানে একটা ভুয়া একটা গ্যাস এক্সপ্লোরিং কোম্পানি, যেটার কিনা তখনো পর্যন্ত ঠিক মতো ব্যবসায় শুরু হয় না, ওইটার সঙ্গে চুক্তি করে ফেসবুক কাঁপিয়ে দিয়েছিলেন।
না, এরকম কাপাকাপি তো আমরা অনেক শুনেছি। চীন থেকে এলেন, চীন থেকে আসার পরে বললেন যে একেবারে বিনিয়োগ ঢেলে পড়ছে, ডক্টর ইউনূসের জন্য সবাই অপেক্ষা করে আছে। নানান রাষ্ট্রের রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা কি চান ডক্টর ইউনূস তারা দিতে ওনার প্রস্তুত। মিথ্যা চাকরি কথার, ওনার যে প্রতি সপ্তাহে মিথ্যা কথা বলার, প্রতিদিন মিথ্যা কথা বলার লোকজন ছিল, ওনার জন্য একজন মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীদের দল নিযুক্ত করা হয়েছিল, যেটা ছিল তার প্রেস উইং। এই প্রেস উইংটা আসলে মূলত লায়ার্স উইং, মিথ্যা বলার জায়গা ছিল। হেন মিথ্যা নাই, তারা সেটা বলে নাই। তারপরে তারা কি করেছে? তারপরে তারা আহ প্রধান উপদেষ্টার মুখ দিয়ে মিথ্যা বলিয়েছে। উনি আরাকানিদের কাছে গিয়ে মিথ্যা বলেছেন, আমাদেরকে মিথ্যা বলেছেন, বিশ্ববাসীর কাছে মিথ্যা বলেছেন। ওনার মিথ্যা বলার আমার ধারণা যে একটা কারণ হতে পারে যে বয়স হয়েছে, উনি ভুলে যান, ভুলে গিয়ে উনি আবল তাবল বলেছেন হয়তো। দেখেন ওনার মিথ্যা বলি, 1 লাখ কেয়ার গিভার জাপানে যাবে, কয়জন গিয়েছে? লাখ লাখ দরখাস্ত এসেছে, এরপরে জায়গা পাওয়া যাবে না, তারা শুধু বলবে চাকরি বন্ধ দেন। হয়ে যাবে। হ্যাঁ, কোথায় সেই দরখাস্তগুলা? কোথায়? লাখ লাখ তো দূরের কথা, দরখাস্তগুলো একটু পড়ে দেখতাম, তাই না? তারপরে উনি ডাক্তারদেরকে সমালোচনা করে উনি বন্দর দিয়েছেন। উনি চট্টগ্রাম গিয়েছেন, সেখানে গিয়ে উনি বলেছেন সরকারের কাছে স্বাস্থ্য ব্যবস্থা চাইবেন কেন, নিজেরা হাসপাতাল দেন, মালিক হন। উনি তরুণদেরকে চাকরি বাকরির ব্যবস্থা না করে জিরো আনএমপ্লয়মেন্ট নামের এক স্বপ্ন দেখিয়ে উনি কর্মসংস্থান সৃষ্টি না করে উনি বলেছেন উদ্যোক্তা হন। উদ্যোক্তা হবে ব্যাংকে গেলে ঋণ নাই, পকেটে নাই টাকা, উদ্যোক্তা কি দিয়ে হবে, বাতাস দিয়ে নাকি গ্রামীণ ব্যাংকের ঋণ দিয়ে? উনি সেটা বলেন নাই। উনি নিজের প্রতিষ্ঠানের জন্য নানা রকম সুবিধা নিয়েছেন, যেটা সরাসরি স্বার্থের দ্বন্দ্ব, সেটা নিয়ে কোনো কথা হয় নাই। বাংলাদেশ ব্যাংকের সিএসআর এর টাকা উনি গণভোটের মধ্যে দিয়েছেন, সেটা আবার নিয়েছেন কে? ওনার সাঙ্গপাঙ্গ বদিউল আলম মজুমদার। সেটা নিয়ে কোনো কথা হয়েছে? হয় নাই। যে লোকটা এই সরকারের সাথে সরাসরি সংশ্লিষ্ট, সে কি করে সরকারি প্রচার প্রচারণার টাকা নেয়? এটাও তো স্বার্থের দ্বন্দ্ব। ওনারই বিভিন্ন সময়ে ওনার বিভিন্ন কমিশনে থাকা ব্যক্তি, ওনার সঙ্গে গভীর বন্ধুত্বের ব্যক্তি ইফতেখারুজ্জামান সাহেব, সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে যে ইউনূসের সময় দুর্নীতি বেড়েছে, অথচ উনি বলেছেন দুর্নীতি নাকি উনি কমাবেন। উনি জিরো আনএমপ্লয়মেন্টের সাথে সাথে আরো বলেছিলেন জিরো এমিশন এবং জিরো পভার্টি। ওনার সময় দারিদ্র বেড়েছে এবং এমিশন কি কমেছে ওনার সময়? উনি এমিশন কমানোর কথা বলেছেন, অন্যদিকে ব্যাটারি রিক্সা ছেড়ে দিয়েছেন, পরিবেশ দূষণের চূড়ান্ত করেছেন। এই ব্যাটারি রিক্সার ব্যাটারিগুলি পরিবেশকে সীসা দিয়ে আক্রান্ত করে। আজকে বিএনপি সরকার এসে একটা প্রকল্প দেখলাম সেদিন হাতে নিয়েছেন, যে সীসা মুক্ত করতে হবে, শিশুদেরকে সীসার হাত থেকে বাঁচাতে হবে। অথচ লক্ষ লক্ষ মতভেদে 40 লক্ষ ব্যাটারি রিক্সা, এবং এই 40 লক্ষ ব্যাটারি রিক্সাতে 80 লক্ষ ব্যাটারি, এবং এগুলি সব সীসা, সব অ্যাসিড, এগুলিকে দিয়ে গিয়েছেন। চোরাই বিদ্যুতের লাইন করে এই ব্যাটারি রিক্সা বিদ্যুৎ নিচ্ছে, আর এদিকে আমরা বিল দিয়ে বিদ্যুৎ পাচ্ছি না, বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে। এগুলি তো উনি করেছেন। তাহলে যোগসাজশটা কোথায়? আন্ডার টেবিল ডিলের বিষয়টি মানে সজব কোনো কোথায় বিষয় আমরা রয়েছে জানি কিনা? না। আমরা যেটা দেখেছি, উনি বেচতে এসেছিলেন, অভিযোগ করেছেন যে দেশ নাকি বেচা হয় ইন্ডিয়ান রুপিতে, কিন্তু উনি বিক্রি করেছেন মার্কিন ডলারে, এইটুকুই। না, তাহলে সেই মার্কিন ডলারের বিক্রি করার দেশ নিয়ে আমাদেরকে চলতে হবে এখন। সেটা রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবেন, যারা রাজনীতিবিদ তারা সিদ্ধান্ত নেবেন। জনগণ তো ক্ষমতাহীন, জনগণের তো শুধু বলার আছে, জনগণ শুধু বলতে পারে যে চুক্তিটা করে গিয়েছেন এটা তো দাসত্ব চুক্তি, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আমি কোথা থেকে বাজার করব এটা বলে দিচ্ছে কে? যে আমার কাছে মাল বিক্রি করে সে, হুম। এটা বলে দিয়ে বলছে তোমাকে আমার কাছ থেকে কিনতে হবে। তো এটা দাসত্ব চুক্তি না। আপনি পকেটে পয়সা নিয়ে বেরিয়েছেন, যেখানে সস্তায় মান সম্পন্ন পণ্য পাবেন সেটা কিনবেন। আপনি দাস চুক্তি করেছেন, যেখানে আপনাকে তার কাছ থেকে মাল কিনতে হবে। তা এখন এই মার্কিন ডলারে যে দেশ বিক্রি করা হলো, তাহলে সেখান থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কিনা, বা বর্তমান সরকারের কোনো দায় আমি আছে জানি কিনা? না, আমি রাজনীতিবিদ না, আমি সাধারণ জনগণ। আমি খুবই একজন সাধারণ মানুষ। আমি শুধু বলতে পারি যে আমার সঙ্গে কি অন্যায় করা হয়েছে। আমি শুধু অভিযোগ জানাতে পারি যে আমি কোন অত্যাচার কিংবা কোন ধরনের অবহেলা কিংবা কোন অপমানের শিকার হয়েছি। বিচার তো আমি করতে পারি না, সমাধানও আমার দেওয়ার দায়িত্ব আমাকে কেউ দেয় নাই। আমি শুধু অভিযোগটা করতে পারি। আপনি আমাকে একটা জিনিস বলেন, একজন ধর্ষিতা অভিযোগ করতে পারে যে সে ধর্ষিতা হয়েছে, কিন্তু সে কি গিয়ে বলতে পারে এই ধর্ষণ থেকে তাকে বাঁচানোর জন্য কি উপায়? এটা নির্ধারণ করার কথা সমাজের সমাজপতিদের, এটা নির্ধারণ করার কথা আইন শৃঙ্খলা রক্ষাকারীদের। তো আমি তো মানে জনগণ আক্রান্ত, জনগণ অবহেলিত, জনগণ কষ্ট পেয়েছে, সেই কষ্টের কথা জনগণ বলতে পারে। সমাধানের দায়িত্ব কি জনগণ নিজের হাতে রেখেছে?
এই অবস্থায় এসে বিএনপি সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশা আহ মানে আপনারও তো নিশ্চয়ই এক ধরনের প্রত্যাশা ছিল। বিএনপি সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে সুবিচার। তারা কেউ ইউনূস আর কেউ মঞ্জুরুল আলম পান্না এইভাবে বিচার না করে তারা যেন চিন্তা করেন, তারা যেন সুচিন্তিত সিদ্ধান্ত নেন। ওনার যে 18 মাসের কিংবা ওনার যে 17 মাসের কিছু বেশি যে শাসন, সেই শাসন নিয়ে একটা গণতদন্ত হয় না কেন? আজকে এই যে বাংলাদেশের তথাকথিত সুশীলীরা যারা আওয়ামী লীগকে চেটে চেটে তাদের জিহ্বা ক্ষয় করে ফেলেছিলেন, সেই সুশীলীরা এখন কোথায়? কথাবার্তা আমরা বলতে গেলেই তো আবার আমাদেরকে কথিত সুশীল বানিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের সময় এক না, ধরনের ইউনূসকে এক শ্রেণী- ইউনূসকে সমালোচনা করা যাবে না। ইউনূস সকল সমালোচনার ঊর্ধ্বে। এটা কেমন কথা, তাই না? আওয়ামী লীগের সময় পাঁচ একটা কিছু সুশীল ছিল, চিহ্নিত, আমরা সবাই তাদেরকে জানি, তারা তো গর্তে লুকিয়েছে। কিন্তু আরেক শ্রেণীর তাদের চেয়ে বেশি মাত্রায় যেই পাঁচ চাটা শ্রেণীর সুশীল জন্ম নিল, এবং যারা প্রতিনিয়ত আমাদেরকে অ্যাটাক করছে, আপনাকে অ্যাটাক করছে নানান ভাবে। তারা ইউনূসের গুণগান গাইছে, ইউনূসের গুণগান গাইতে গাইতে তাদের পদ পদবি বাঁচানোর জন্য এখন এই সরকারেরও নানান ধরনের ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই আছে, প্রত্যেকটা সরকারের ভুল ত্রুটি আছে। তাদেরকেও মানে তাদের ভুল ত্রুটিগুলো কোথায় সেগুলো না চিহ্নিত না করে তাদের পাও চাটছে। এদের থেকে মুক্তিটা কোথায়? এই তাহলে পাঁচাটা পরিবর্তন। সুশীল তৈরি করার একক কৃতিত্ব আওয়ামী লীগের। আওয়ামী লীগের পক্ষে বহু সুশীল ছিলেন, এই পাঁচাটা সুশীলদেরকে আওয়ামী লীগ তৈরি করেছে। এবং আওয়ামী লীগের রাজনীতির অনেক ভুল আছে, এবং সেই ভুল এবং সেই অন্যায়গুলি নিয়েও কথা বলা উচিত। আওয়ামী লীগের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে তারা নিজেদের কোনো ত্রুটি দেখতে পায় না। এবং আরেকটা সমস্যা হচ্ছে আওয়ামী লীগ কি করেছিল, এই সুশীল সমাজকে রীতিমতো ট্রল করেছে, রীতিমতো তাদেরকে এক ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করেছে। এবং আহ, তারা নিজেদের একদল পেইড সুশীল সমাজ তৈরি করেছিল। এবং এই যে গোটা জাতির মুখ বন্ধ করিয়ে দিয়ে উন্নয়নের শাসন কায়েম করা, এসালামকে ধনী করা, এগুলার খেসারত এখন বাংলাদেশ দিচ্ছে। ব্যাংকে টাকা নাই, টাকা কে নিয়ে গেছে? আওয়ামী লীগের পালা এই চোরগুলি। আর দেশে এই যে বিভিন্ন ব্যবস্থার যে ভয়ঙ্কর অবস্থা, এটা করেছে কারা? ওই আওয়ামী লীগের রেখে যাওয়া দলীয়করণের সংস্কৃতি। এবং আওয়ামী লীগ এই ধরনের কাণ্ড কারখানা করে রেখে গিয়েছে যে এরপরে যারা এসেছে তারা আওয়ামী লীগের চেয়ে বেশি করে করছে। এটাই তো স্বাভাবিক। আপনি ভালো কাজ, এটার যে সংখ্যা, এটা বাড়ানো খুব কঠিন, কিন্তু খারাপ কাজের সংখ্যা বাড়ানো খুবই সোজা। আপনি খারাপ কাজ করলেই হবে, যে কোনো খারাপ কাজ আপনি যা খুশি একটা খারাপ করেন, এটা বাড়তে থাকবে। ভালো করতে গেলে কিন্তু আপনাকে রীতিমতো পরিশ্রম করে ভালো কাজ করতে হয়, খারাপ কাজ করতে পরিশ্রম করতে হয় না। আপনি 5 বছর ধরে একটা বাড়ি বানালেন, একটা লোক গিয়ে এক মুহূর্তে সেটাতে আগুন দিতে পারে, কিন্তু বাড়িটা কিন্তু এক মুহূর্তে তৈরি করতে পারে না। আপনার কথার সঙ্গে অবশ্যই সম্পূর্ণ একমত। এবং ওই সময় আমরা সরাসরি বলেছি যে এক শ্রেণীর যে সুবিধাবাদী অলিগার্ক গোষ্ঠী তৈরি হয়েছিল, বিশেষ সুবিধাভোগী সাংবাদিক শ্রেণী তৈরি হয়েছিল, আমলাদের মধ্যে মানে কি বলে একটা যে চরম চরম স্বেচ্ছাচারী একটা আমলা শ্রেণী গোষ্ঠী তৈরি হয়েছিল। সবই আমরা জানি, এগুলো এগুলো কোনো মানে বিন্দুমাত্র কোনো ভুল নেই। তো কিন্তু সেইগুলির খেসারত দিতে হবে না? হামের টিকার না খেসারত যেমন আমরা এখন দিচ্ছি, আওয়ামী লীগের এই বদমাইশিগুলির খেসারতও তো আমাদেরকে দিতে হবে। না, ওটা তো খেসারত দিতে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক একই ধারা এখনো বইছে কিনা। এখন যারা সুশীল মানে কথিত সুশীলতা করছে, কথিত মানে একটা সুবিধাবাদী অবস্থায় থেকে তারা পা চাটছে, এটি কেন হতে দিচ্ছে? এটি কেন কারণ এখন এই হবে? সংস্কৃতি তৈরি করা হয়েছে। আপনি 17 বছর 18 বছর ধরে এই যে সংস্কৃতি তৈরি করেছেন, এটা তো 2 বছরে যাবে না। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, এখনো চলছে কিনা আপনি জিজ্ঞেস করছেন না? আমি আপনাকে উদাহরণ দিই। ক্যান্সার হয়েছে প্রোস্টেটে, এখন সেই প্রোস্টেটের ক্যান্সার নিয়ে 18 বছর চলতে থাকে, মানুষ 20 বছরও আছে, কিন্তু ক্যান্সার আছে। তো এই জন্য এরকম ক্যান্সার সহ বেঁচে থাকার একটা সমাজ তৈরি হয়েছে। এই দুর্নীতির ক্যান্সার, চাটাচাটির ক্যান্সার, এই মিথ্যা কথার ক্যান্সার, এই ক্যান্সার আমাদের সমাজে এমন ভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে 17-18 বছরে, যেটা থেকে মুক্তি নাই, এমন অবস্থা তৈরি হচ্ছে। আপনি কিন্তু যাকে সব ইংরেজি শেখান নাই তাকে, আপনি যাকে 16 বছর ইংরেজি শেখান নাই তাকে কি 6 মাসে ইংলিশ শেখাতে পারবেন? পারবেন না। অন্তত তাকে 3-4 বছর শেখাতে হবে। আপনি যাকে 16 বছর কমোড ব্যবহার করতে শিখান নাই তাকে আর রাতারাতি কমোড ব্যবহার করা শেখাতে পারবেন? কারণ কমোডের উপর পা তুলে বসতে আরাম, আসলে কমোড ভেঙে যাক। তাহলে সেই ইউনূসের লোকজনই প্রশাসনে বিভিন্ন জায়গায় রয়েছে। আওয়ামী লীগের যে অপসংস্কৃতি, সে তার ধারাবাহিকতা চলবে। তাহলে এই সরকার কি করবে? এই সরকারের তাহলে কি আমরা কি এই এই সরকারকে সরকার এগুলি বদলাবে, আমাদের আশা দেবো? হচ্ছে এই সরকার এগুলিকে বদল করবে। কিন্তু এই সরকার যেগুলি বদল করবে, সরকারের প্রধান যতই বলছেন না কেন
রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা লোকেরা কিন্তু সেই পরিবর্তনকে রেজিস্ট করছে, বাধা দিচ্ছে। না, ভারত দিচ্ছে, ভারত যাবে। ভারত যাওয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সরকারের ভেতরে, দলের ভিতরে এবং দলের বাইরে একটি গোষ্ঠী চেপে ধরছে প্রধানমন্ত্রীকে যে না, তোমাকে ভারত যাওয়া যাবে না। এটা এখন ওপেন সিক্রেট, এবং প্রধানমন্ত্রী হয়তো তাদেরকে সামলাতে পারছে না বা তাদেরকে তুষ্ট রাখার চেষ্টা করছে। এখন প্রতিবেশীর সঙ্গেও আমাদেরকে আমরা যে চোখে চোখ রেখে কথা বলবো, সেই চোখে চোখ রাখার সুযোগটাও তো আমরা পাচ্ছি না। আলোচনার টেবিলে বসে তো চোখে চোখ রাখতে হবে, কিন্তু আমি আপনার সাথে কথাই বলছি না, আমি মুখ ফিরিয়ে নিচ্ছি, তাহলে চোখে চোখ রেখে কথা বলা হবে কিভাবে? চোখে চোখ রেখে কথা বলার এই যে বাক্যটি, এখানেই ভুল আছে। আপনি তো কোনো শত্রুতা করতে যাচ্ছেন না, মুষ্টিযুদ্ধও যাচ্ছেন না, প্রতিদ্বন্দ্বিতাও করছেন না। আপনি কথা বলবেন হাতে হাত রেখে, ঘাড়ে হাত রেখে, কারণ আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চান। আপনি কথা বলবেন এমন একটা শারীরিক ভঙ্গিমায়, যে ভঙ্গিমাটা বন্ধুত্বপূর্ণ। আপনি শেক হ্যান্ডস করে কথা বলবেন, আপনি আই টু আই কথা বলবেন। আই টু আই কথা বলে কে? প্রতিদ্বন্দ্বীরা বলে। আই টু আই কথা বলে প্রতিযোগীরা। আই টু আই কথা বলে আপনি দেখবেন মোহাম্মদ আলী আর জো ফ্রেজিয়ার, তাই না? এটা তো কূটনীতির ভাষা না, চোখে চোখ রেখে কথা বলতে হবে। আপনি সবার সাথে চোখে চোখ রেখে গিয়ে কথা বলবেন? যান না, ট্রাম্পের সাথে একটু চোখে চোখ রাখেন দেখি, গু বের হয়ে যাবে। তাহলে বিএনপি সরকার সম্বন্ধে আপনার তাহলে কি মানে বক্তব্যটা কি হবে? তারা কি বিশেষ কোনো গোষ্ঠীকে খুশি রাখতে গিয়েই তারা তাদের সক্রিয়তা হারিয়ে ফেলবে? বিএনপি চেষ্টা করছে, কিন্তু বিএনপি এমন একটা দল, বিএনপি খুবই ইনক্লুসিভ। বিএনপিতে বহু মত ও পথের লোকেরা আছে। ফলে বিএনপি কে সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করতে হয় আমার বিশ্লেষণে, সেটা হচ্ছে বিএনপির যে কোনো সিদ্ধান্ত তারা নিজেদের মধ্যে অনেক তর্কাতর্কি হয়, এবং যে কারণে একটা ভালো সিদ্ধান্ত অনেক সময় ডিলেড হয়ে যায়, দেরি হয়ে যায়। তাদের ভিতরে বিভিন্ন সিম্প্যাথাইজাররা আছে, তাদের ভিতরে এমন লোকেরা আছে যারা জামাতকেও ভালোবাসে। ফলে আপনি দেখেন জামাত বিএনপি কে বলে এইটা না করে আপনি ইন্ডিয়া যেতে পারবেন না। জামাতের এনসিপিটা বলার কে? সরকার চালায় বিএনপি। ইন্ডিয়া যাবে না, বার্মা যাবে, থাইল্যান্ড যাবে না, হংকং যাবে, এটা ডিসাইড করবে বিরোধী দল। তারা তো কিন্তু তারা এমন প্রভাব বিষয়ে কথা বলে যে তাদের অনুমতি নিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে কোনো না কোনো দেশে যেতে হবে। তাদেরকে খুশি না করে যেতে পারবে না কোথাও। নাহিদ ইসলামের নাই দেশ, সে জমিদার, নাই জমি সে জমিদার, মানে নাই পাতা সে বৃক্ষ। নিজের নাই 6টা আসন, জামাতের কোলে বসে আসন পেয়েছে। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে বলে এই শর্ত পূরণ না করলে আপনি কোথাও যেতে পারবেন না। এখন তারই তারা বরং তো অনুমতি নেওয়া দরকার, যে সে সকালবেলা উঠা কি বলবে আর কি বলবে না। সে জামাতের অনুমতি নিয়ে চলে, আর সে কিনা আহ, প্রধানমন্ত্রীকে বলে যে আপনি এই কাজ না করলে আপনি ভারত যেতে পারবেন না। এখন তারা তো হুঙ্কার ছাড়বে, তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, কিন্তু সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে সকল এই ধরনের উস্কানি কিংবা সকল ধরনের প্রভাব বিস্তারের চেষ্টাকে ভালো করে সুচিন্তিত ভাবে চিন্তা করে কোনটা দরকার এবং কোনটা দরকার না সেটা ঠিক করা, এবং মানুষের জন্য যা প্রয়োজন সেটা করা। কারণ তাদের থিওরি তারা দিয়েছেন, তাদের থিম তারা দিয়েছেন সবার আগে বাংলাদেশ। সবার আগে যদি বাংলাদেশ হয়, তাহলে বাংলাদেশের স্বার্থ যেখানে সেখানে সরকারকে যেতে হবে, সরকার সেটা করবেন। আর ইউনূসের জঞ্জাল পরিষ্কার করবেন, আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করবেন, এটা তো মানুষের একটা আশা আকাঙ্ক্ষা। কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে যে ধরনের শক্তিশালী সিদ্ধান্ত নেওয়া দরকার, সেইটা ক্ষেত্র বিশেষে পরিলক্ষিত হচ্ছে না। বিএনপির যে 31 দফা, সে 31 দফাতেও উল্লেখ রয়েছে এবং নির্বাচনী প্রতিশ্রুতিও যেটি উল্লেখ রয়েছে যে প্রশাসনের সব জায়গায় মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগ যা করে গিয়েছিল, বরঞ্চ তার সেই সব জায়গা থেকে কোনো কোনো ক্ষেত্রে আরো আরো বেড়ে গেল অনিয়মের মাত্রাগুলো এবং ক্ষমতার অপব্যবহার গুলো। যেভাবে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, যেভাবে বিভিন্ন সংস্থার প্রশাসক দেওয়া হচ্ছে দলীয় লোকদেরকে, এই জায়গা থেকে আপনি কি বলবেন? মানে তাহলে আমরা আওয়ামী লীগ আওয়ামী নিয়ে লীগের যে চেয়ে সারা বছর পারেনি। কথা বলছি। আওয়ামী লীগের চেয়ে কুকীর্তি করা, মানে আওয়ামী লীগের চেয়ে বেশি কুকীর্তি করা খুব কঠিন। কারণ আওয়ামী লীগ একদিকে কুকীর্তি করেছে, আবার আমি এক 15 জায়গায় বছরের ইন্ডিকেট বেশি করছি। সময় ধরে করেছে। মানে 15 বছর ধরে নিয়মিত কুকীর্তি করেছে। আওয়ামী লীগের চেয়ে বেশি কুকীর্তি করা খুবই কঠিন। কিন্তু ডক্টর আওয়ামী ইউনূস কিন্তু লীগকে 1.5 সিম্প্যাথি বছরের মধ্যে দেখানোর কোনো আওয়ামী লীগের সুযোগ অনেক নাই। কিছু ছাড়িয়ে গিয়েছিল। ডক্টর ইউনূস কিন্তু 1.5 বছরের শাসনে অনেক কিছু ছাড়িয়ে গিয়েছিল। মানুষের ডক্টর মধ্যে ইউনূসের আতঙ্ক, সাথে আপনি, মহৎ হ্যাঁ, নীতি। ডক্টর ইউনূসের সাথে আপনি তুলনা করতে পারেন, হুম। কিন্তু দলীয়করণের কথা যদি আপনি বলেন, দলীয়করণ
হতে পারে, কিন্তু বহু দলে মেধাবী লোক আছেন, তো দলের মেধাবীদেরকে দিলে তো আর কোনো অসুবিধা ছিল না। কিন্তু মেধার ক্রাইটেরিয়া কি, কোন যোগ্যতা এবং মেধা আপনি মেধা হিসেবে বিবেচনা করছেন, এটার উপর নির্ভর করে মেধার শাসন হবে কি হবে না। এখন আপনি যদি মেধার সঙ্গে দলের সম্পর্কের যুক্ত করেন, যে দলেও থাকতে হবে মেধাবীও হতে হবে, তাহলে আপনি অধিকাংশ মেধা হারাবেন। অধিকাংশ মেধাবী লোকের কোনো দল থাকে না, তারা যে কোনো সময় যে কোনো কিছুই যেটা মেধা সেটা দিয়ে বিবেচনা করেন। এখন মুশকিল যেটা হয়েছে যে আহ অধিকাংশ ক্ষেত্রে দলের সংশ্লিষ্টতা বেশি প্রাধান্য পাচ্ছে মেধার চাইতে, এবং এটা যদি হয় তাহলে দিনের শেষে জনগণ সাফার করে, আর তারপরে সাফার করে দল নিজেই। কেননা দল তার যে ডেলিভারেবল সেটা দিতে পারে না বা দেরি হয়, এবং সেই কারণে জনগণের সাথে সম্পর্ক খারাপ হয়। অতএব মেধাভিত্তিক শাসন এটা যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে অনেক ক্ষেত্রে দলের সঙ্গে একটা আহ বচসা কিংবা দলের সঙ্গে একটা তর্কের সৃষ্টি হতে পারে। এই জায়গাটা বিএনপি নেতৃবৃন্দ কিভাবে হ্যান্ডেল করেন এটা দেখার বিষয়। না, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমার শেষ প্রশ্ন, যে তাহলে আওয়ামী লীগের প্রতি যে এত অভিযোগ আমাদের, যারা ফ্যাসিবাদী হিসেবে আখ্যা দিচ্ছেন নানান কারণে, তো সেই নানান কারণের মধ্যে তো এটি একটি বিষয় যে দলীয়করণ, সর্বত্র দলীয়করণ ঘটেছিল। তা এখনো তো সে সর্বত্র দলীয়করণ, তো পার্থক্যটা কি হচ্ছে? এখনো দলীয়করণ আসছে, যে এটা হচ্ছে ধারাবাহিকতা। আমি আপনাকে এই উদাহরণটা আগেও একবার দিয়েছি, আওয়ামী লীগ এগুলা শিখিয়েছে। আওয়ামী লীগ হচ্ছে টিউটর অফ দ্য নেশন। যত ধরনের খারাপ জিনিস আসছে এগুলা তারা শিখিয়েছেন, হাতে কলমে করেছেন, প্রমাণ দিয়েছেন, এবং এগুলা করে যে বেনিফিট হয় সেটা দেখিয়ে গিয়েছেন। এগুলা করলে তো বেনিফিট হয়, লাখ লাখ কোটি কোটি টাকা আয় করা যায়, যে কোনো সময় দেশ থেকে শত কোটি টাকা ব্যয় করে পালিয়ে যাওয়া যায়, সেখানে গিয়ে রাজার হালে থাকা যায়। এই ধারাবাহিকতাকে বন্ধ করার জন্য যত ড্রাস্টিক অ্যাকশন নেওয়া দরকার, সেই অ্যাকশনের জায়গাতে কেউই যেতে পারছে না। এটা যেতে পারতো একমাত্র ইউনূস, কারণ ইউনূসের কোনো দলের প্রতি তার লয়ালটি বা তার দলের প্রতি তার কোনো দায় ছিল না, তার তো দল নাই। তো উনি তৈরি করতে পারতেন মেধাবীদের দল। উনি কি তৈরি করলেন? উনি তৈরি করলেন সার্জিসার হাসনাতদের দল, উনি তৈরি করলেন নাহিদ ইসলামের দল, উনি তৈরি করলেন প্রেস উইং এর কতগুলি মিথ্যাবাদীর দল, উনি তৈরি করলেন ইউনুস সেন্টার থেকে নিয়ে এসে লোকজন দিয়ে একটা দল, উনি তৈরি করলেন ওনার উপদেষ্টাদের দল যারা কিনা নানান রকম উল্টাপাল্টা কাজ করে এবং কথাবার্তা বলে, এবং উনি তৈরি করলেন নিজের একটা দল, যে দল সারাদিন তাকে তোষামোদী করে। তো এই কাজটা তো উনি করতে পারতেন, আপনি সেটা তো উনি করেন নাই। আর এখন বিএনপি যে লেগেসি বহন করছে, এই লেগেসি তো ব্যুরোক্রেসির লেগেসি। এই ব্যুরোক্রেসির মধ্যে লোক আছে ভিন্ন মতের, এই বিচার ব্যবস্থার লোক আছে ভিন্ন মতের, এবং যদি তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে চায় বা রাজনৈতিক প্রতিশ্রুতি সেটা করতে গেলে তারা মেধাবী খুঁজছেন। কিন্তু 17 বছরে তো আওয়ামী লীগ কোনো মেধাবীকে নিয়োগ দেওয়া যায় নাই। কিন্তু যে দলীয়করণের কথা বলা হচ্ছে, যে দুর্নীতির কথা বলা হচ্ছে, এগুলো কিছু আওয়ামী লীগ শিখিয়ে গিয়েছে? এর আগে কখনো দলীয়করণ ছিল না, দুর্নীতি ছিল না, ধারাবাহিকতা ছিল, কি একবারে? ছিল। হ্যাঁ। সবচেয়ে কম দলীয়করণ কে করেছিল জানেন? এটা বললে আপনি দুঃখ পাবেন। সবচেয়ে কম দলীয়করণ করেছিল এরশাদ। না, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, এটা সত্য কথা, যাকে আমরা স্বৈরাচার বলি। হ্যাঁ, হ্যাঁ, যেটা সত্য সেটা তো বলতে হবে। আমি তো হ্যাঁ। এরশাদকে পছন্দ করি নাই, আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা গণতন্ত্র চেয়েছি। আমরা ভেবেছিলাম ওই কমটাই অনেক বেশি, সেটা ভেবে আমরা ভেবেছিলাম গণতন্ত্র আসবে। তো প্রথম প্রতিশ্রুতি কি ভঙ্গ হলো? কোন গণতান্ত্রিক সরকার রেডিও টিভিকে স্বায়ত্তশাসন দিল না, গণমাধ্যমকে স্বাধীনতা দিল না, অথচ 3 জোটের রূপরেখার মধ্যে ছিল যে গণমাধ্যম স্বাধীন হবে। আমি যখন গণমাধ্যমে কাজ করতে আসি, আমার নিশ্চিত ক্যারিয়ারকে দূরে ঠেলে কেন এসেছিলাম? কারণ আমি বিশ্বাস করতাম যে গণমাধ্যম স্বাধীন হবে এবং সেই স্বাধীন গণমাধ্যমে আমরা কাজ করতে পারবো। সেই গণমাধ্যমের দেখা আমি আমার এই পরিণত বয়সে এসে তো পেলাম না। তো এই প্রতিশ্রুতি ভঙ্গ কে করেছিল? এই রাজনৈতিক নেতৃবৃন্দরাই করেছিল। আর এই গত এই এরশাদের পতনের পরে সবচেয়ে বেশি সময় দেশ শাসন করেছে কোন দল? তো এটার দায় নিতে হবে না আওয়ামী লীগকে? আওয়ামী লীগ 15 বছরে যেই অপকর্ম করেছে, যে দলীয়করণ করেছে, যে সে দুর্নীতি অপকর্ম করেছে, দূর এটা করতে, অনস্বীকার্য। সে অপকর্ম তো হ্যাঁ। রাতারাতি দূর হবে না, এবং আমি সেটার উত্তর দিয়েছি পান্না আপনাকে, যে এটা দূর করার ক্ষেত্রে যে বাধাগুলি, সেই বাধাগুলি কোথায়? সে বাধাগুলি আওয়ামী লীগ তৈরি করে রেখে গিয়েছে। এই দুর্নীতির রাজত্ব থেকে দেশকে নীতির রাজত্বে নিয়ে আসার জন্য যা করা দরকার সেটা আওয়ামী লীগই করে রেখে দিয়েছে। আওয়ামী লীগ যখন অভিযোগ করে যে সার্জিস হাসনাত সহ বহু লোক গুপ্ত ছিল এবং তারা এই গুপ্ত থেকে অনেক অত্যাচার করেছে, তো এই অত্যাচারকে অ্যালাউ করেছিল কে? আওয়ামী লীগই তো করেছিল। এই লোকগুলিকে গুপ্ত থেকে গুপ্ত অবস্থায় অত্যাচার শিখানো কে করেছিল? এখন এরা বের হয়ে এসে আওয়ামী লীগের উপরই তাদের শিক্ষা কাজে লাগাচ্ছে, বাপের বাসা কামড় দিচ্ছে। তো তাতে কি? এই কামড়ানো কে শিখিয়েছিল? তো এটার দায় নিতে হবে না? এখন আপনি যদি বলেন এটাই কি চলবে, এই চালানোর ব্যবস্থা তো করে গিয়েছেন।
না, কিন্তু আমি একটা এক্সাম্পল দিই যে আমার সন্তান খারাপ, আমার সন্তান এলাকায় নানান ধরনের অপকর্ম করছে, কিন্তু আপনার সন্তান যখন এইসব অপকর্মে জড়িয়ে যাবে, তখন কি এই আমার সন্তানের উপরেই দোষ দিবেন? আপনার সন্তানের কোনো দোষ হ্যাঁ, থাকবে না? হ্যাঁ, কারণ হামের জীবাণুই তো দোষ, নাকি যে হামে আক্রান্ত হইলো তার দোষ? হামের জীবাণু আপনি প্রডিউস করেছেন, অথবা আপনি দোষ নিবেন। আমার বাচ্চা আক্রান্ত হচ্ছে, আমি তারা বাঁচানোর জন্য কি করবো জানেন? আপনার বাচ্চার সাথে মিশতে দিব না। তাতে করে তো আপনার বাচ্চা ভালোই যাচ্ছে না। তো ঘটনাটা তো এটাই ঘটেছে। হামের জীবাণু তো আমি না, হামের জীবাণু হচ্ছে উনি। তো উনি হামের জীবাণু ছড়িয়ে রেখে যদি যান, তাহলে কি ঘটনাটা ঘটতে পারে? তো এই দুর্নীতির জীবাণু ছড়িয়ে রেখে গিয়েছেন, দুঃশাসনের জীবাণু ছড়িয়ে রেখে গিয়েছেন, দলীয়করণের জীবাণু ছড়িয়ে রেখে গিয়েছেন। আমি একটা উদাহরণ দেই। স্বাধীনতা চিকিৎসক পরিষদ নামে তাদের একটা পরিষদ ছিল। সেই পরিষদের কোনো নির্বাচন হতো না। উনি নিজে সিলেক্ট করতেন কে হবে নেতা, কে হবে উপনেতা। এই নেতা উপনেতাদেরকে উনি সিলেক্ট করতেন। এদের অতীত রেকর্ড হচ্ছে ডাইল খাওয়া, ফেন্সিডিল খাওয়া, এরকম লোক। ভালো কথা, ডাইল খোরকে উনি দিয়েছেন, নো প্রবলেম। সব ঠিক আছে, শিখে গেছে, এটিও অস্বীকার করার কিছু নেই। আমলাতন্ত্রের মধ্যে এটি চর্চা চলছে এবং সেই জায়গা থেকে বেরোনো যাচ্ছে না। কিন্তু আমি পরিবার দিয়ে উদাহরণ দিয়েছি, আমি বিএনপি যে বর্তমান যে অবস্থা দলীয়করণের, সেই জায়গাটা শুধু আমি বলতে চাচ্ছি যে এটা তো বিএনপি ইচ্ছা করলেই দলীয় হাইকমান্ড থেকে। দীর্ঘদিনেরই প্ল্যান ছিল আপনাকে আমন্ত্রণ জানানো, আপনি আমাদের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। আমরা হেডলাইন করেছি আজকে, বাংলাদেশ ভারত সম্পর্ক কি তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দেওয়ার মতো অবস্থায় কিনা প্রশ্ন রেখেছি। কারণটা হচ্ছে, ইউনূস আমলে আপনার খুব মনে আছে যে এই সম্পর্ক, বাংলাদেশ এবং ভারত সম্পর্কটা একদম তলানি থেকে তলানিতে গিয়ে পড়েছিল। সেটা কিছুটা সম্ভাবনা দেখা গিয়েছিল নির্বাচিত সরকার বাংলাদেশ ক্ষমতায় আসে। কিন্তু এই গত কয়েকদিনে, বিশেষ করে চলতি সপ্তাহে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঘিরে যে জটিলতা শুরু হয়েছে, সেই জটিলতা কি কোনো বিশেষ রেস্ট ফেলবে কিনা, প্রতিক্রিয়া প্রতিক্রিয়া থেকে তাকে কেমন হতে পারে? আমি এটা দিয়ে শুরু করতে চাই রবীন্দ্রনাথ ঘোষ আপনার কাছ থেকে, যে এই প্রধানমন্ত্রীর এই সফরের হওয়া না হওয়ার মধ্যে দিয়ে দেশের সম্পর্ক কি নতুন কোনো মাত্রায় নিয়ে যেতে পারে কিনা, হোক সেটা পজিটিভ অর নেগেটিভ। ধন্যবাদ পূর্ণিয়া আপনাকে ডাকার জন্য। আসলে আমি এখন ওই ফ্রাইং প্যান টু ফায়ার টাইপের জিনিস দেখছি না। আমি বলবো এটা ডিফিকাল্ট সিচুয়েশন, একটু টাইট। ডিফিকাল্ট শব্দটা ব্যবহার করবো না, ইংরেজিতে বললে বলবো টাইট। কিন্তু কিন্তু আমার মনে হয় এটা টেম্পোরারি। তার কারণ আছে কিছু। ফ্রাইং প্যান টু ফায়ার যেটা আপনি বলছেন, সেটার আমরা জানি যে যখন ইউনূস ছিলেন তখন একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে মনোভাবটা কেমন ছিল। আপনি জানেন 2021 সালে নরেন্দ্র মোদী ঢাকা সফরে গেছিলেন এবং সেই সময় কিছু লোক সেই সফরের বিরুদ্ধে তারা বিপুল পরিমাণ বিপ্লব করে। তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে, মানে যেমন জুলাই শহীদ বলছে ইত্যাদি, শহীদ মর্যাদা দিয়ে তাদের প্রচুর কম্পেনসেশন দেওয়া হয়েছে। তো এই একটা উদাহরণই যথেষ্ট যে তারা ঠিক কোন ধরনের ক্ষতি করেছে, এবং সেজন্য তাদের যে 5 বছরের 50 বছরের একটা খায়েশ ছিল, সেটা খুব একটা হয়নি। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই তারেক রহমান সরকার, হ্যাঁ আমাদের একটা ধারণা ছিল বাংলাদেশে আসলে একটা সমস্যা কি হয়, সেটা হচ্ছে যে সকলে সেই পেছনের ফাটা রেকর্ডটা বাজাতে থাকে। কেমন, এটা একটা অদ্ভুত সমস্যা। এটার কারণ হচ্ছে তার ডোমেস্টিক রাজনীতি। সে কিছুতেই ডোমেস্টিক রাজনীতিটা থেকে সে চেঞ্জ করতে পারে না। আমাদেরও নানান রকম ছিল, কিন্তু আমরা পরিবর্তন হয়ে যাই। এটা উদাহরণ, যেমন ধরুন আজ থেকে 30 বছর আগে, আমি বলছি 80s-এ 90s-এ তো পার্টিকুলারলি, যখন গ্যাট চুক্তি নিয়ে এখানে সিপিএম বিরাট একটা হইচই পাকাতো, WTO নিয়ে কত হইচই ছিল। তো সেই সব পরে সবই হয়ে, নিউক্লিয়ার ডিল নিয়ে আপনার মনে থাকবে 2008-এ সিপিএম হইচই পাকিয়ে নিজেরাই নিজেদের পায়ে কুড়ুলটা মেরে দিল। কেমন, তো এগুলো আমাদের রাজনীতি বদলে যায় এর সঙ্গে। এটা বাংলাদেশে হয় না, এবং এই সমস্যাটা টিপিক্যালি আমি বলবো বিএনপির সঙ্গেই হচ্ছে। একটা বিএনপি একটা কথা বারবার বলে যায়
যে বিএনপি এবং বাংলাদেশের কিছু লোক আপনারা শুধু ভারতকে, শুধু আওয়ামী লীগকে দেখে। কথাটা এত বড় ভুল যে সেটা চোখ বন্ধ করে, মানে চোখ বন্ধ না, অন্ধ না হলে দেখা যেত। আপনি 90-এর দশকে ইন্ডিয়া কি অফার নিয়ে গেছিল দেখুন, আবার খালেদা জিয়া যখন ছিলেন তখন কি অফার, অত খারাপ পরিস্থিতিতেও আমাকে মনে করাতে হবে না কি হয়েছিল 2001 থেকে 6, এবং সেই পরিস্থিতিতেও টাটা গ্রুপের যে অত বড় একটা এফডিআই অফার, তখন মানে এগুলোকে যদি আমি সবই বলি যে না না ওটা তো টাটা গ্রুপ, ওটা তো বাজে, ওটা, আরে এই প্রত্যেকটা জিনিসের পেছনেই দেশটা থাকে, দেখতে ওরকম লাগে। তো ফলত যেটা হচ্ছে যে আসলে তারেক রহমানের এই যে সরকার, তার অনেক রকমের দুর্বলতা আছে আমি জানি, তো তাদের এই জায়গাটার থেকে বেরোতে হবে। সম্পর্ক কখনো একই রকম নয়, এটা দেশের সঙ্গে সম্পর্ক, এটা এমন নয় বাড়ির সম্পর্কই ঠিক থাকে না, তাই না? বাবা ছেলের সম্পর্ক, স্ত্রী, এগুলো কোনোটাই পার্মানেন্ট নয়। তো ফলে বৈদেশিক নীতিতে যখন আসবে এই ম্যাচিউরিটিটা বাংলাদেশের হতে হবে। কেন হতে হবে তার খুব সহজ কারণ, সেটা হচ্ছে আপনি যদি একবার তাকিয়ে দেখেন যে ভারত বাংলাদেশের কাছে কি চায় আর বাংলাদেশকে ভারতের কাছে কি কি দরকার, মানে কোনগুলো না হলে সে বিপদে পড়তে পারে, তার মানে তার স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্স কতটা ভারতের উপর, তাহলেই বোঝা যাবে যে প্রয়োজনটা কার দিকের থেকে বেশি। তো এই হচ্ছে মোটামুটি আমার উত্তর, হয়তো একটু বেশি সময় নিয়ে নিলাম। আমি একটা জিনিস যদি আপনার কাছে জানতে চাই, যে একসময় বলা হতো বাংলাদেশকে আমেরিকা ভারতের চোখ দিয়ে দেখে, কিন্তু 2024-এ এসে এই ধারণা পাল্টে গেছে। আমেরিকা সরাসরি বাংলাদেশের চেঞ্জে ভূমিকা রেখেছে, তারা ইনভেস্ট করেছে, বিপুল পরিমাণ ইনভেস্ট করেছে। বাট গত কিছুদিন ধরে আমেরিকা কি করতে চাচ্ছে, মানে এই রিজন নিয়ে, বিশেষ করে ভারত বাংলাদেশ চায়না, এই ডাইনামিকটা কি করতে চাচ্ছে আমেরিকা, আপনি কিছু আপনার বিশ্লেষণ কি বলেন? এইটাও আরেকটা ইম্যাচিওর অ্যানালিসিস। কোভিড এর পরে পৃথিবীটা বিরাট বদলেছে এবং এটা ট্রানজিশনাল ফেজ, এটা আরেকটা টার্ন নেবে। আপনি দেখছেন এই মুহূর্তে অর্থনৈতিক কি পরিস্থিতি আছে নানান, জাপান থেকে শুরু করে আমেরিকা অবধি বিরাট টার্ন হবে, মানে পুরো একটা, আমরা একই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে একদিকে তো কতগুলো যুদ্ধ চলছে, কিন্তু এই যুদ্ধগুলো ছোট। আসলে পৃথিবী জুড়ে একটা যত কিছু ফ্রেমওয়ার্ক ছিল, মানে পোস্ট আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যত কিছু ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছিল, ব্রেটন উডস থেকে ডব্লিউটিও, কেমন, মানে ইউনাইটেড নেশনস থেকে এই সমস্ত জিনিস ভেঙে যাচ্ছে, পুরো পৃথিবীতে একটা চলছে। তো এটা আমি কোভিড এর পরে একটা কোথাও বলেছি না কি লিখেছি আমার মনে নেই, তো কিন্তু করে বলেছিলাম, সেটা হচ্ছে যে জিওপলিটিক্স জিনিসটা এই মুহূর্তে আর ছোট দেশের হাতে নেই। কেমন, আপনাকে খালি নিজেকে বাঁচাতে হবে। পরিস্থিতি কেমন দেখুন, আমেরিকা যে গুলিবারুদ ছুটছে এই মিডল ইস্টে, কেমন, তাতে ধরুন ইন্ডিয়ান ফ্ল্যাগ ভেসেলের ওপর করেছে, আমাদের যেটা চাবাহার পোর্ট সেখানে গিয়ে করেছে, আবার দেখুন চাইনিজ ভেসেলেও করেছে, কেমন। তো কেউ কিন্তু রিয়াক্ট করছে না। কেন করছে না? কারণ করলে পরে আমার শক্তি ক্ষয় হয়ে যাবে। সবাই জানে এটা ট্রানজিশনাল ফেজ, সবাই নিজের ঘরকে ঠিক রাখছে, নিজের অর্থনীতিকে ঠিক রাখছে। মূলত আমি যেটা বলতে চাইছি যে জিওপলিটিক্স মানে হলো আপনার ক্ষমতা অনুযায়ী, এবং এই ক্ষমতাটার একটা মাল্টি ডাইমেনশনাল পার্সপেক্টিভ আছে। আপনি আপনার নিজের জায়গাটা দেখবেন, আখেরটা গোছাবেন। কিন্তু আপনি যদি মনে করেন জিওপলিটিক্স মানে ওর সঙ্গে না ওর সঙ্গে, তাহলে একটা মারাত্মক ভুল হবে। বাংলাদেশ আমেরিকার সঙ্গে কি ডিল করবে আপনি বলুন? ভারতের চোখ দিয়ে দেখুক আর আমেরিকার চোখ দিয়ে দেখুক, কোন চোখ দিয়ে দেখুক, দেখাটা কি সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তাই না? তো আপনি দেখুন, যদি আমি এই উল্টো ভাবে বলি, সবাই তো এগুলো বলে ভারতের চোখ, আপনি দেখুন হাসিনার সময় আমার হিসেব মতো বাংলাদেশের সব থেকে ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি ছিল।
আপনি সবাই দোষ দিল ভারতকে, কিন্তু সে তো ভারতকেও লেজে খেলিয়েছে, চীনের সঙ্গেও গেছে, আবার আমেরিকার সঙ্গে তো 15 বছর ঘর করে ফেলেছে জেসমিয়া না করে। তাহলে এটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট পলিসি বলবো, না আমি চলে গেলাম অত বড়র সঙ্গে ডিল করতে? তো যেখানে এইখানে আপনি বলছেন যে ভারত বাংলাদেশকে, এই আমেরিকা ভারতের কি হচ্ছে, এই পলিসি বদলাতে থাকবে, এগুলো বাংলাদেশের হাতে নেই। কখন কি হবে এগুলো, কারণ বাংলাদেশ ফ্যাক্টর না। বাংলাদেশকে ঘিরে আপনি যা দেখছেন বাংলাদেশে হচ্ছে এবং হবে বেশ কিছুদিন ধরে, সেটা বাংলাদেশ ডিসাইড করতে পারবে না। আর এটা বড় বড় 5-6টা দেশ এই অঞ্চলে, মানে অনেকে মিলে তাদের নানান টানা পোড়েনে ঘটতে থাকবে নানান জিনিস। এটা বাংলাদেশের হাতেই নেই। আনন্দ পেতে পারে বাংলাদেশ এটা ভেবে, আমি আমেরিকার সঙ্গে কথা বলছি, কিন্তু বলুক না। আগেও তো বলতো, আপনার অ্যাম্বাসাডার ছিল না? ছিল তো। আপনার লাভ হয়েছে কি হয়নি সেটা দেখুন। আগে তো আপনাকে আমেরিকা থেকে গম কিনতে হয়নি অতীতে, আপনাকে আমেরিকার থেকে আপনি কার্গো বুক করেছেন। এখন দেখুন আমেরিকার থেকে গ্যাস এই মুহূর্তে আমরাও কিনছি। কেন কিনছি? আমাদেরও গ্যাস আসতো মিড ইস্ট থেকে, সস্তা বলে আমরা ইনভেস্টও করেছি, সেখানে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট। তো কিন্তু এখন যখন হয়েছে আমরা ডিরিস্ক করছি, তো এই মুহূর্তে আমরা আমেরিকার কাছ থেকে কিনছি। কিন্তু আমেরিকার সঙ্গে আমরা কোনো লং টার্ম চুক্তিতে গেছি? যাবো না তো, অনেক দূরে। আমরা করব আমেরিকা থেকে আগামীতে নেব, দেখবেন আপনি আর 2 বছর বাদে দেখবেন কানাডা থেকে আসছে, আফ্রিকা থেকে আসবে, নানান জায়গা থেকে আসবে। সুতরাং আমরা ডিরিস্ক করব, যে একটা অঞ্চলের ওপর না পুরোটা, সেটা অন্য প্রশ্ন। কিন্তু আপনি আজকে চলে গেছেন একটা বিরাট লং টার্ম আমেরিকা থেকে। আপনার তো ভারতের কোস্ট লাইন পেরোতে 4 দিন লাগে। 7,000 কিলোমিটার আমাদের কোস্ট লাইন, সেটা পেরোতে আপনার 4 দিন লাগে। আমাদের কথা ছিল দুদেশ যেভাবে এগোচ্ছিল, এই পদ্মা ব্রিজ হয়ে যাবে, তারপর ডাইরেক্ট কার্গো চলবে, শিডিউলড কার্গো। বাংলাদেশের এক্সপোর্টাররা আমার ওয়েস্ট কোস্ট যে পোর্ট আছে, যেখান থেকে দুবাই 2 দিনে যায়, যেমন ম্যাক্সিমাম, সেখানে চলে যাবে তার এক্সপোর্ট কার্গো। তো এবার উল্টো দিকটা দেখুন, আজকে যদি একটা কয়লা দরকার হয়, অমুক দরকার হয়, তাহলে একদম হুড়মুড়িয়ে ঢুকে যাবে ভারত থেকে বাংলাদেশে। তো এই গোটা প্ল্যান গেছে ভেস্তে। সব হয়ে গেছিল, কিন্তু এই ইউনূস সরকার পুরোটা ঘেঁটে দিয়ে গেছে। এখন বিএনপি সরকার যদি এগুলো না করে, এই যুগটা আইসোলেশনের যুগ না। মানে একই সঙ্গে বড় দেশেরা নিজেদের ইনসুলেট করছে, আবার সারা পৃথিবীর সঙ্গে নানান রকম যোগাযোগ করছে। তো এই রকম একটা পরিস্থিতিতে ভারতের সঙ্গে করব না, ওই করব না, সেই করব না, মানে এটা কোনো পলিসি না। মানে আপনার ভালো হলে আমার ভালো, তো ভালো যদি আমার ওর মুখ দেখবো না, এটা তো ইয়ের ঝগড়া নয় রে ভাই। এটা তো কি বলে, পাড়াপড়শির ঝগড়া নয়, দুজনের ঝগড়া নয়, ও থাকলে আমি থাকবো না, ক্লাবের ঝগড়া নয়। ওরম করলে দেশ চলে নাকি? আপনার বুঝবে আপনার অর্থনীতি কি। আপনি একটা কথা আমাকে বলুন, হাসিনা চলে গেছে 2 বছর আগে, 2 বছরের কয়েকদিন বেশি হয়ে গেল, অর্থনীতির কি 1 বিন্দু উন্নতি হয়েছে? হয়নি। কিন্তু যা দেখছেন এটা কিন্তু কাভার, পুরোটা ধসছে কিন্তু তলাটা। ওটিউ জি দাদা, আমি একটু আরেকটা প্রশ্ন নিতে চাই। সেটা হলো, বাংলাদেশের দিক থেকে প্রধানমন্ত্রী ভারত সফরটা না করার যে ব্যাপারটা, সেখানে বলা হচ্ছে ইস্যু হলো মেইন দুটা। একটা হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন, আর একটা হলো হাতি হত্যাকারীদের ফেরত দেওয়া। কিন্তু এই দুইটার কোনোটাই খুব স্বল্প সময়ে, যদি সম্ভব হয়, যদি ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে বা হাতি হত্যাকারীদের ফেরত দিবে, তাহলে এটা খুব স্বল্প সময়ের ব্যাপার না, এটা দীর্ঘ সময়ের ব্যাপার। তাহলে কি ইস্যুস আসলে এই দুইটাই, কি ওভারঅল বাংলাদেশে যে ইন্ডিয়ান সেন্টিমেন্ট, সেটার প্রেসারে বাংলাদেশের প্রাইম মিনিস্টার ইন্ডিয়া যেতে পারছেন না, অনেক বড় লসের ঝুঁকি নিয়েও, বা ভারতের উপরে যে ডিপেন্ডেন্সি আছে সেই ডিপেন্ডেন্সির কথা জেনেও তিনি ভারত যেতে পারছেন না? এটা কি শুধুমাত্র ওই 2 ইস্যুতে, নাকি এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা বেশি কাজে দিচ্ছে? আপনার বিশ্লেষণ কি?
প্রথম কথা হচ্ছে যে দেশের সেন্টিমেন্ট আছে, সেন্টিমেন্ট কে বানাচ্ছে? সেন্টিমেন্ট Politician. কে বানাচ্ছে? বিএনপি সরকারেরই কেউ বলে, বিএনপি সরকারেরই কেউ একটা বলেছে এর মাঝে, কেউ বা কয়েকজন, যে ভারতকে হাসিনা গ্যাস দিয়ে দিয়েছে। এই সবের বাজারে কোথা থেকে গ্যাস এলো আমি বুঝলাম না। কেমন? তো এর আগে ডিজেল পাইপলাইন নিয়ে এই যে জাতীয় হাবিজাবি কথা বলা হয়েছে। তো এখন আপনি সমস্যা পয়দা করলে তার দায়িত্ব আমার নয়, এক। দ্বিতীয়ত হচ্ছে এরকম আমাদের দেশে এই ধরনের সেন্টিমেন্ট 5,000 জিনিসে থাকতো। আমি তো বললাম আপনাকে, উদাহরণ দিলাম ভারত আমেরিকা। আমাদের দেশে আপনি তো আমি আপনি নিশ্চিন্ত যে ধরুন, আমি জানি না কবে থেকে ভারতে এসছেন বা প্রথম কবে এসছেন, কিন্তু আপনি যদি 80-র দশকে এসে থাকেন কখনো বা 90-এর দশকে এসে থাকেন, তাহলে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক এই স্লোগানটা কলকাতার দেওয়ালে দেখেননি, হতেই পারে না। কেমন? তো এই সবের বাজারে তারপরে সেই আমেরিকার সঙ্গে ভারতের শুরু হলো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ 2000 এর পর থেকে, আফগানিস্তানের পর থেকে। ওরা যখন আফগানিস্তান ইনভেট করলো তারপর থেকে শুরু হলো, নিজেরা ডেকে নিয়ে গেল আমাদের। কেমন? পরবর্তীতে আপনি দেখুন হতে হতে একটা জায়গায় বেড়ে গেল। আবার যখনই আমেরিকা দেখছে যে ভারত তার স্বার্থের বেশি বড় হয়ে যাচ্ছে, তখন আমেরিকা আবার সেখানে টান মারছে। আবার আমরা ঝগড়া হচ্ছে বলে, ট্যারিফ নিয়ে ঝগড়া হচ্ছে বলে আমাদের উপর তো অত ট্যারিফ বসিয়েছে, চীনের উপরও তো বসিয়েছে, কিন্তু তাতে কি ট্রাম্পের চীন যাওয়া আটকেছে? নাকি ভারত ইয়ের থেকে বেরিয়ে চলে গেছে? আমাদের যে মিলিটারি কোঅপারেশন 16 সালে হয়েছে, লজিস্টিক্স কোঅপারেশন, সেটার থেকে বেরিয়ে চলে গেছে। এগুলো হচ্ছে সিম্পলি, মানে এগুলো হচ্ছে আপনি এই সমস্ত ইস্যুগুলো তৈরি করেছে বাংলাদেশ। এটা কোনো এগুলো বাংলাদেশের তৈরি ইস্যু, আসবে না বলে হাজার রকমের ফ্যাচাং তুলছে। কেমন? এই ফ্যাচাং, এখন এই ফ্যাচাং কাটিয়ে তাকে বেরোতে হবে। এই ফ্যাচাং মানে নয়, তুমি এসে বলবে যে আজকে বলবে হাসিনাকে দিয়ে দাও, কালকে বলবে অমুকটা দিয়ে দাও, পরশু বলবে তমুকটা দিয়ে দাও, এরকম হবে নাকি? হবে না তো। তুমিও জানো, আমিও জানি যে এরকম করলেই পাওয়া যাবে না। হ্যাঁ, একটা সিম্পল বলছি, ধরুন আপনি আমার দেশে কেউ, এই যে হাদির লোকটা আপনি বলছেন, তো এ তো ইল্লিগাল ইমিগ্রেন্ট। আচ্ছা, আমাদের দেশে সালাউদ্দিন সাহেব শিলংয়ে ছিলেন। কোন সালে? 2015 সালের মে মাসে ওনাকে শিলংয়ে পাওয়া যায়, রাইট? 2018 সালের, আমার এখন মাসটা মনে নেই, আপনি চেক করে নেবেন, তখন ওনার কেস শেষ হয়। কেমন? কই, তখন তো এই প্রশ্নগুলো ওঠেনি। সালাউদ্দিন সাহেব এখন বলুন যে আমাকে পাঠিয়ে দেওয়া উচিত ছিল ঠেলে একবারে বাংলাদেশে। প্রত্যেকটা জিনিসেরই তো একটা পার্সপেক্টিভ থাকবে। এটা হচ্ছে আপনি এমন একটা কিছু বলছেন যেটা আপনি জানেন পাবেন না। তো ভারত কি করছে? ভারত এখন ওগুলো নিয়ে কিন্তু এগুলো কোনো ইস্যুই নয়। এটা আমার যেটা মনে হয়েছে, তারেক রহমান দেখুন, এই যে একবার এসে হঠাৎ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে গেল যে আমরা এখন যেতে পারছি না। আপনি আমাকে বলুন, কোনো ভিজিট শিডিউল ছিল না তো। ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী নাম ধরে ধরে ওনার স্ত্রী কন্যা সবার নাম ধরে ধরে ইনভাইট করেছিলেন। তাহলে তখনই শিডিউল হওয়ার কথা কবে, সে তাদের ব্যাপার, আমি জানবো না। কিন্তু সেসব কিচ্ছু নেই। হঠাৎ মাঝখান থেকে উনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওনারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে গেলেন আমরা যেতে পারছি না এখন। তার মানে আপনি আসতে চাইছেন, কিন্তু আপনার ল্যাজ, মাথা, মুড়ো, হাত কোথায় কি বন্ধক আছে সেই সব করছেন, করে আমার ঘাড়ে এনে বলটা ফেলছেন। তো এখন যেটা দাঁড়িয়েছে, এখন নাটকবাজি চলছে দুদেশই। তার আমাদের দেশেও একটা মেজার্ড ভাবে আমরা এরকম অনেক ডিল করেছি, তো আমরাও মেজার্ড ভাবে ওই চলছে আর কি, একটা মানে ওই সেই করা দেখেছেন। আমি যতটুকু বুঝি, সেই যখন মাছ দৌড়োয় পুকুরের মধ্যে নানান দিকে, তো ওই হুইল দিয়ে টানাটানি চলতে থাকে অনেকক্ষণ ধরে, খেলা খেলি, তারপরে ওই মাছ উঠবে কবে। তো এখন চলছে। আমাদের বাংলাদেশের কাছে কি চাওয়া? কিচ্ছু না। আমাদের একটা জিনিস নেই বাংলাদেশ থেকে যেটা না পেলে আমার অসুবিধা হবে। আমাদের যেটা আছে সেটা হচ্ছে, বাংলাদেশে যদি টেররিজমের আখড়া হয়,
যেটা হওয়ার প্রভূত সম্ভাবনা হয়েছে, এবং আমাদের দিক থেকে যতদূর আমি জানি আমাদের দিক থেকে লিস্ট গেছে, কনফার্মড ইনফরমেশন গেছে যে এই ঘটনা ঘটেছে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের সেটা নিয়ে সমস্যা আছে, ওটা আমরা হতে দেব না, কারণ আমরা একবার শিক্ষা নিয়েছি 2001 থেকে 6। তো এইখান থেকে এবার ফেরার কথা। আমি একটু ইন্টারফেয়ার করবো। আমরা আপাত দৃষ্টিতে যদি ধরেও নেই যে ভারতের বাংলাদেশ থেকে চাওয়ার কিছু নেই বা এমন কিছু নাই যেটা না পেলে ভারতের চলবেই না, কিন্তু কৌশলগত দিক থেকে বাংলাদেশ যেভাবে পাকিস্তানের দিকে ভিড়ে যাচ্ছে, বাংলাদেশ যেভাবে চায়নার সাথে চায়না মিয়ানমার বাংলাদেশ করিডোরের কথা চলছে, বা ইউএসএ যদি সেখানে রাখাইনে করিডোর করতে চায়, এইসব ক্ষেত্রে বাংলাদেশ কি ভূরাজনৈতিক দিক দিয়ে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ না? বাংলাদেশে যদি বন্ধু প্রতিম একটা সরকার না থাকে, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি আমাকে বলুন, চীন মিয়ানমার করিডোর করতে গেলেও আপনার আমার একটা জায়গা পেরিয়ে যেতে হবে, সিটুয়ে। কেমন? আমি আরাকান আর্মি টার্মি বাদ দিচ্ছি ওসব গল্প। তো মায়ানমারে চীনের খুব বেশি শক্তি, আমাদেরও তো শক্তি আছে। চীনে যে নতুন সরকার হলো একটা, সে সরকার ঠিক ভুল আপনি সেটা ছেড়ে দিন, এবছরই হয়েছে। তারা প্রথম কোন দেশে ভিজিট করেছে? ভারতে ভিজিট করেছে, তারপরে চায়না গেছে। তো আমার, আপনি যাই করতে যান না কেন, ব্যাপারটা তো এত সহজ হয় না। আপনার তো আজকাল পরশুটা বাঁচতে হবে এই পরিস্থিতিতে, পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতিতে, সরি জিওপলিটিক্যাল সিচুয়েশনে, ইকোনমিক আনসার্টেনিটিতে, সমস্ত কটা বড় দেশ, সে ভারত, সবাই কত কশাস তাদের সিচুয়েশন নিয়ে। তো এখন আমি যেটা বলেছি যে আমাদের কি দরকার নেই, এটা কোনো অ্যাবসলিউট কথা না, এটা একটা রিলেটিভ সেন্সে কথা, অবশ্যই আছে। কিন্তু আমি বলতে চাইছি যে প্রয়োজনটা কার বেশি আছে দুজনের ভেতর, নেবারের ভেতর, ইমিডিয়েট যে প্রয়োজনগুলো হয়, তা সেগুলোর জন্য তাহলে তার স্ট্র্যাটেজিতে, সে যদি তার স্ট্র্যাটেজিটা কি এখানে, মানে আমরা তো একটা স্ট্র্যাটেজিতে আসবো, আমাদের দুজনের লাভ হবে, এই তো। আপনি বাংলাদেশ ফার্স্ট বলছেন, বলুন। আপনি ভারত থেকে দেখুন, বাংলাদেশ আপনি মনে রাখবেন এমন একটা দেশ, 2017 সালের আগে, যদি আমি ভুল না করি 2017, তার আগে সে ভারতে কখনো ইনভেস্টমেন্ট চাইতে আসে। কেন? বিট ইট, দিস ইজ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। অথচ ভারতে ইনভেস্টমেন্ট চাইতে সারা দুনিয়ার লোক আসে। তো আমরাও যেমন সারা দুনিয়ায় যাই। তো এই হচ্ছে পরিস্থিতি। এখন আপনি যদি ঘড়ির কাঁটাকে ঘুরিয়ে সেই যুগে নিয়ে যেতে চান, তাহলে আপনি নিজেই নিজের বিপদটা ডেকে আনবেন। আমি এটাই বলবার চেষ্টা করছি, নাথিং এলস। গেলে আরো অনেক প্রসঙ্গে যাওয়া যায়। শেখ হাসিনার ইস্যু ছিল, গতানুগতিক মানে প্রসঙ্গটা উঠতেই হয়। তারপরে আমরা সবশেষ এই শেখ হাসিনা প্রসঙ্গে একটুখানি আপনার জানতে চাবো। অনেকেরই তো মতামত নেই, আপনার মতামত আমাদের দর্শকরা জানতে চায়। শেখ হাসিনা ফেরা কি আসলে অবিসম্ভাবী হয়ে গেছে, যে তাকে ফিরতেই হবে বাংলাদেশে, মানে নিজ থেকে, নাকি মানে তার দল টেকানোর জন্য, তার দলের অস্তিত্ব টেকানোর জন্য, নাকি এখানে রাজনৈতিক কোনো খেলা কাজ করছে? শেষে বলেছেন ভূ রাজনৈতিক, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে ভারত কিভাবে তাকে ব্যাক করছে বা হোয়াটএভার। এখন এটা তো সাধারণ, যখন একজন ব্যাক করবে তার জায়গায়, বাংলাদেশের গোটা রাজনীতিটাই এমন যে তারিক রহমান ফিরতে পারেননি কত বছর নিজের দেশে, কেমন? এমনকি ইউনূস সরকার আসার পর 1.5 বছর উনি ফিরতে পারেননি, উনি একেবারে শেষ মুহূর্তে এসে ঢুকলেন। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। তো সুতরাং সেই রাজনীতিতে বাইরের সাপোর্ট ইজ অফকোর্স ইম্পর্টেন্ট। এবং তারিক রহমান সরকার যখন এসছেন, তখন ভারতের তার ঠিক আগে পরে গোটা যা ভারত তার প্রতি মনোভাব দেখিয়েছে, তাতে পরিষ্কার ছিল যে ভারত একেবারে তাকে রেড কার্পেট ওয়েলকাম দিয়েছে। এরপরে যা যা হয়েছে, এটা তারিক রহমান সাহেবকে দেখতে হবে। ইনসোফার অ্যাজ হাসিনা ইজ কনসার্ন, সুতরাং হাসিনাকে ভারত দেবে সাপোর্ট। কেন দেবে? একটা কারণ হচ্ছে, বাংলাদেশে বেসিক্যালি দু ধরনের লোক আছে, কেমন? তো এক ধরনের লোকের কাছে আমি ভরসা, তাহলে আমি আজকে কি করব? তাকে
নষ্ট করে দেবো, এক। দুই হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এই যে কোনো একটা দল না থাকা মানেই হচ্ছে, বিশেষত আওয়ামী লীগ না থাকলে গোটা জিনিসটা হেলে যাচ্ছে একদিকে। তাই তাকে ফেরানো খুব দরকার, এটা আমাদের একদম পলিটিক্যাল প্রায়োরিটি, যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। তো এবার আসছে হাসিনা প্রসঙ্গ। হাসিনা সব কাজ ভারত বলে দিয়েছে, ডান দিকে যাও, এরকম এরকম কোন পার্সোনালিটি হাসিনা বলে আমার মনে হয় না আপনি নিজেও বিশ্বাস করেন। কেমন? হাসিনাকে যারা বিন্দুমাত্র হাসিনাকে যারা আপনারা তো পার্সোনালি চিনবেন, কিন্তু আমি তো একবার দেখা, কিন্তু আমি তো তার সম্পর্কে পড়াশোনা করেছি ইত্যাদি, বা যথেষ্ট খোঁজ নিয়েছি সাথে। তো আমি আমার দেশেরও নানান ধরনের লোককে জানি যারা, মানে উনি এখানে আসার পরও এই কমপ্লেনটা আমাদের দিক থেকে ছিল যে কথাই শোনে না। কেমন? তো তিনি তার একটা পলিটিক্যাল বিড নিয়েছেন, অ্যান্ড অ্যাট দ্য রাইট মোমেন্ট অফ হিস্ট্রি তিনি মনে করছেন। কেমন? আমাদের কি লাভ আছে? হাসিনা যে মুহূর্তে বলেছে আমি ফেরত যাব, তাহলে আপনি এই যে এতদিন ধরে চেঁচাচ্ছেন যে হাসিনাকে ফেরত দিতে হবে, আপনার চেঁচানোটাই তো বৃথা হয়ে গেল। এই ডিসেম্বরে হাসিনা যদি যেতে না পারেন কোনো কারণে, যে কোনো কারণে, তাহলে মানে উনি চেষ্টা করছেন কিন্তু উনি আটকে গেলেন, তাহলে ভারত আর এই কথাটাই বলা যাবে না হাসিনাকে ফেরত দাও, আমাকে অমুক ভাবে হাত পা বেঁধে বস্তাবন্দি করে দিতে হবে বললে, তাহলে ভাই তুমি বাড়িতে বসে থাকো। ও ফিরতে চাইছে তো, তুমি ট্রাভেল পাস ইস্যু করো, তুমি বলো যে এত হইচই হচ্ছে কেন? উনি যখন ফিরতেই চেয়েছেন তারপরেও হাসিনা 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 হচ্ছে কেন? হাসিনাকে তো রেলেভেন্ট করে রাখছে এরা। সো দ্যাট সাইড হাসিনা সেই